আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল। বাংলাদেশে নানা রকমের অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম হাতে নেওয়া হচ্ছে। আমরা দেখেছি যে কোনো অবকাঠামোগত উন্নয়ন যে কাজগুলো আছে সেগুলোতে বড় বড় মেগা প্রজেক্ট মানে বড় বড় রকমের দুর্নীতি হয়। বাংলাদেশের প্রতিটা প্রজেক্টেই দুর্নীতির অভিযোগ আছে। পদ্মা সেতু নিয়ে বিশ্ব ব্যাংক সরে গিয়েছিল। হাসিনা সরকার প্রচণ্ড রকমভাবে অভিযুক্ত হয়েছিল পদ্মা সেতুতে দুর্নীতির অভিযোগ দায়। বাংলাদেশের যে রূপপুর পারমাণবিক কেন্দ্র আছে সেখানে ভারতের থেকে 2-3 গুণ বেশি দামে কেন্দ্রটা হয়েছে, দুর্নীতির অভিযোগ আছে। বাংলাদেশের বিদ্যুৎ সেক্টরে যে বড় বড় কাজগুলো হয়েছে, 17 বছর ধরে লক্ষ লক্ষ কোটি টাকা ক্যাপাসিটি চার্জ এটা ওটা নামে লুটপাট হয়েছে। ঢাকা আশুলিয়া যে এক্সপ্রেসওয়েটা হচ্ছে সেখানেও দুর্নীতির অভিযোগ আসছে, যে এখানে তো নদীর উপর হচ্ছে না, পানির কিছু নাই, সুতরাং মাটির উপরে ফিলার তুলে তার উপরে ব্রিজটা বানিয়ে ফেলবে। কিন্তু এখানেও এই ব্রিজের ব্যয়টা 54% বাড়িয়ে ফেলা হয়েছে। যেই বাজেটটা হয়েছিল তার থেকে মোটামুটি দ্বিগুণের কাছাকাছি চলে গিয়েছে। 10,000 টাকার বাজেট এখন 20,000 টাকা হয়েছে, এমন একটা ব্যাপার। এবং এই সেতুর ব্যয়টা এখন দাঁড়িয়েছে 27,046 কোটি টাকায়। নতুন সরকার আসছে, নতুন সরকারের কর্তা ব্যক্তিদেরকে টাকা পয়সার ভাগ বাটোয়ারা দিতে হবে। সো এভাবেই চলছে ব্যাপারটা। সুতরাং লুটপাট চলছে, আগে চলেছে, এখনো চলছে। বড় বড় প্রজেক্ট মানে বড় বড় দুর্নীতি, মেগা প্রজেক্ট মানে মেগা দুর্নীতি। জনগণের টাকা, ট্যাক্সের টাকা তছরূপ, জনগণের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া, এভাবেই চলছে আমাদের বাংলাদেশ। তারেক রহমান ক্ষমতায় আসার পরে, বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে জনগণের আকাঙ্ক্ষাটা ভিন্ন ছিল, কিন্তু আমরা গত 4-5 মাসে যা দেখেছি সেটা আশানুরূপ না। সালাউদ্দিন আহমেদ অথবা মির্জা ফখরুল ইসলাম আলমগীর এদের মুখ থেকে জুলাই সনদ নিয়ে, সংস্কার নিয়ে, 24 নিয়ে যেগুলো শুনছি সেগুলো আমাদেরকে হতাশ করেছে। মন্ত্রী পরিষদ, এমপি পরিষদে যাদেরকে দেখছি সেগুলো আমাদেরকে হতাশ করছে। সুতরাং মাটির উপরে যে ব্রিজ বানানো হচ্ছে ঢাকা আশুলিয়া, সেটা পদ্মা সেতুর ব্যয়কে ছাড়িয়ে গেছে। পদ্মা সেতুর ব্যয় বেশি হওয়ার একটা কারণ ছিল প্রচণ্ড খরস্রোতা নদী, ওটা নিয়ে আমাদের যে ব্যয়টা হয়েছে সেটাকে হালাল করার একটা ধান্দাবাজি ছিল। এখন ঢাকা আশুলিয়া এক্সপ্রেসওয়ের যে ব্যয়টা বেড়ে গেছে, 27,000 কোটি টাকার কাছাকাছি চলে গেছে। 54% নতুন করে বাজেট প্রাক্কলন করা হয়েছে, সেটাকে কিভাবে হালাল করবে? এখন তো এমন একটা অবস্থা হয়েছে, এখন কেউ কাউকে জবাবদিহিতাও দেয় না। আমাদের সংস্থাপন প্রতিমন্ত্রী শাহে আলম, তিনি এবং তার পরিবার মিলে নানা রকমের টেন্ডার করছে, নিজেরা টেন্ডার আহ্বান করছে, টেন্ডারকে অ্যাপ্রুভ করছে, নিজেরা আবার টেন্ডারের কাজ জমা দিচ্ছে, নিজেরা আবার সেটাকে মূল্যায়ন করছে, সব নিজেরা হাকিম এবং হেকিম। সুতরাং শাহে আলমদের মতো লোকদেরকে দিয়ে যে মন্ত্রী পরিষদ তৈরি হয়েছে, যে এমপি পরিষদ তৈরি হয়েছে, সেখানে বাংলাদেশ ভিন্ন কি পাবে? 3টা মন্ত্রণালয়ের একটাই ঠিকাদার, সব কাজ শাহে আলম করছে। বাংলাদেশের প্রত্যেক ঠিকাদার এটা তো সম্ভবতা যাচ্ছে, যেমন এলিভেটেড এক্সপ্রেস হয়ে শাহে আলম বানাতে পারবে না, কেননা তাদের হয়তো বা ওরকম অবকাঠামোগত সক্ষমতা নাই। এলিভেটেড এক্সপ্রেসওয়েতে কে বানাচ্ছে? চীনের কারিগরি সহায়তায়। যদি সক্ষমতা থাকতো তাহলে সেটাও এই শাহে আলমে পেয়ে যেত, নিজেরা খেত, নিজেরা সব কিছু নিজেরা 10%, 20% সেটা নিজেরা। রডের পরিবর্তে সেখানে বাঁশ ঢুকাবে, সেখানে নিজেরা। এভাবেই চলছে আমাদের বাংলাদেশ। এই ধরনের লোকদেরকে আমরা 16 বছর 17 বছরে যে আন্দোলন হয়েছে সেখানে আমরা দেখিনি, অথচ
কত কত ত্যাগী নেতা কর্মী 16 বছর 17 বছর পল্টনে, সোহরাওয়ার্দী উদ্যানে, ঢাকার রাজপথে, জুলাইতে নানা জায়গাতে আন্দোলন সংগ্রাম করেছে। তাদের কোথাও কোনো জায়গা হয় না। জুলাইতে কত কত জন আহত নিহত হয়েছে, পরিবার কোন রকমের সরকারি সাহায্য সহযোগিতা পাচ্ছে সেটা আমরা দেখি না। জুলাইয়ের সাথে প্রতারণা দেওয়া হচ্ছে। জুলাইয়ের যে স্পিরিট সেটাকে কলঙ্কিত করা হচ্ছে, সেটা নিয়ে নানা রকমের রং তামাশা করা হচ্ছে। এদিকে ভারতের এক সাংবাদিক একটা কথা বলেছে, সেটা হচ্ছে শেখ হাসিনা যে ইন্ডিয়াতে গিয়েছিল সেটা কেন গিয়েছিল? কারণ বাংলাদেশের সেনাবাহিনী তার নিরাপত্তা দিতে পারছিল না, এবং ভারতের সেনাবাহিনীর কাছে বাংলাদেশের সেনাবাহিনী অনুরোধ করেছিল শেখ হাসিনাকে কিছুদিনের জন্য যাতে ভারতে আশ্রয় দেয়, এবং সেটাও ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর 5 আগস্টের পরে 6 আগস্ট সংসদে সেটা নিশ্চিত করেছেন যে নিরাপত্তা বাহিনীর সাথে বৈঠকের পরে শেখ হাসিনা ভারতে যাওয়ার অথবা তার নিরাপত্তা নিশ্চিত করার জন্য ভারতে তাকে পাঠিয়ে দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে, এবং সেভাবেই তারা আকাশসীমা ক্লিয়ারেন্স দিয়েছে। এবং এস জয়শঙ্কর 5 আগস্টের পরে 6 আগস্টেই কিন্তু সেটা নিয়ে সংসদে বিবৃতি দিয়েছেন। কোনো রকমের লুকোচুরি তারা কিছু করেননি। সুতরাং শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভারতে গিয়েছে, সেটাকে তার নিরাপত্তা ইস্যুর কথা বলা হচ্ছে যে তাকে সেনাবাহিনী নিরাপত্তা দিতে পারেনি, সেজন্য সেনাবাহিনী তাকে স্কট দিয়ে সেনাবাহিনীর হেলিকপ্টারে করে ভারতে দিয়ে এসেছে, তার নিরাপত্তা নিশ্চিত করেছে। তাহলে এখানে সিকিউরিটি ব্যাপার স্যাপার ছিল, শেখ হাসিনার নিরাপত্তা সর্বোচ্চ প্রায়োরিটি ছিল, বাংলাদেশের শান্তি এবং স্থিতিশীলতা সর্বোচ্চ প্রায়োরিটি ছিল। এবং শেখ হাসিনা চলে যাওয়ার পরে তারা তাদের মতো করে খেলা খেলেছে, শক্তির ভারসাম্য প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে। গতকালকে ওয়ার্ল্ড কাপ ফুটবলের ফাইনাল ছিল স্পেন এবং আর্জেন্টিনার মধ্যে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের নিউ জার্সি ম্যাট লাইফ যেই বিশাল স্টেডিয়ামটা আছে, প্রায় 90,000 দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন 3 তলা আধুনিক স্টেডিয়াম, সেখানে হয়েছে। নির্দিষ্ট সময় 90 মিনিটে কোনো রকম গোল হয়নি। পরবর্তীতে অতিরিক্ত সময়ে 30 মিনিটের দ্বিতীয়ার্ধে স্পেন গোল করে, এবং স্পেনের কাছেই বলের কন্ট্রোল বেশি সময় ধরে ছিল। আর্জেন্টিনাকে তেমন করে খুঁজে পাওয়া যায়নি। যোগ্য দল হিসেবে স্পেন এই খেলায় জিতেছে, তারুণ্য নির্ভর দল ছিল। অন্যদিকে আর্জেন্টিনা হচ্ছে অনেক অভিজ্ঞ বয়স্ক, সুতরাং তরুণদের সাথে তারা তেমন করে ফাইট দিতে পারেনি। পেনাল্টিতে চলে গেলে সেক্ষেত্রে আর্জেন্টিনায় হয়তো জিতে যেতে পারত, সুতরাং ভাগ্য আর্জেন্টিনার সহায় হয়নি। তবে যোগ্য দল হিসেবেই স্পেন বিশ্বকাপের এই আসরে তাদের যোগ্য পুরস্কারটা তারা নিয়েছে, চ্যাম্পিয়ন হয়েছে। স্পেনের জন্য অনেক অনেক অভিনন্দন। বাংলাদেশে আমরা দেখেছি রাজনৈতিক পট পরিবর্তনের পরে রাজনৈতিক মামলাগুলো সেগুলা বেকসুর খালাস তালাস এরকম নানা কিছু হয়। যেমন তারেক রহমানের যে মামলাগুলো ছিল সেগুলো কিন্তু হাসিনা সরকার পালিয়ে যাওয়ার পরে বেকসুর খালাস তালাস সব কিছু হয়েছে। একই রকম করে আমরা দেখেছি বাচ্চু রাজাকার বলে একজন আছে, তিনি ফাঁসির আসামি ছিলেন। 24-এর গণ আন্দোলনের পরে তিনি বাংলাদেশে এসেছিলেন, এবং তার মামলা কিন্তু সব খালাস তালাস হয়ে গিয়েছে, তিনি আত্মসমর্পণ করেছে, অনেক কিছু হয়েছে। সুতরাং শেখ হাসিনার বিরুদ্ধে এখন যে মামলা টামলা হচ্ছে, যে ফাঁসি তাসির রায় তাই হচ্ছে, এগুলো সব রাজনৈতিক মামলা। রাজনীতিতে পট পরিবর্তনের পরে
আওয়ামী লীগ যদি কোনোভাবে তাদের গ্রহণযোগ্যতা বাংলাদেশের সমাজে প্রতিষ্ঠা করতে পারে, বাংলাদেশের বর্তমান যে সরকার আছে তারা যদি জনরোষের শিকার হয়, তাহলে শেখ হাসিনাও কোনো না কোনো এক সময় ফিরে আসবে। তারেক রহমানের 17 বছর লেগেছে, এখন শেখ হাসিনার কত বছর লাগে, তিনি কত বছর বাঁচেন। সুতরাং শেখ হাসিনা ফিরে আসবেন এখন যদি বেঁচে থাকেন। আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে আসবে, কত বছর সময় লাগবে সেটা হচ্ছে ব্যাপার। সুতরাং সবাইকে নিয়ে অংশগ্রহণমূলক রাজনীতির দিকে বাংলাদেশের হাঁটা উচিত, উন্নত বাংলাদেশের দিকে হাঁটা উচিত। 24-এর যেই স্পিরিটটা ছিল, যে বৈষম্যহীন বাংলাদেশ, মেধাবী এবং যোগ্যদের বাংলাদেশ, আমরা সংস্কার আলোচনা করেছি গত 2 বছর ধরে। ফরেন সার্ভিস একাডেমিতে গণতন্ত্রের কথা বলেছি 17 বছর ধরে, 54 বছর ধরে মানুষের অধিকারের কথা বলেছি, কিন্তু আমি ঘুরে ফিরে একই বৃত্তের মধ্যে আছি, সেখান থেকে বের হয়ে আসতে পারিনি। সুতরাং সাম্যতা, ন্যায় বিচার এবং মানবিক মর্যাদা, এগুলা আমাদের নিশ্চিত করতে হলে আমাদের সংস্কারের পথে আগাতে হবে, মেধাভিত্তিক সমাজের দিকে যেতে হবে, উন্নত বাংলাদেশের দিকে একটু একটু করে আগাতে হবে। যদি সেটা আমরা না করি, তাহলে আমরা একই চক্রের মধ্যে থাকব। হাওয়া ভবন আসবে, ফ্যাসিজম আসবে, স্বৈরাচার আসবে, বিপ্লব আসবে, গণ আন্দোলন আসবে, এভাবেই চলতে থাকবে। গণ অধিকারের অন্যতম নেতা রাশেদ খান প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী হয়েছেন, তিনি সচিব পদমর্যাদায় এই পদটা পেয়েছেন। তারেক রহমান প্রথম তার দল গণ অধিকারকে 2টো সিট ছেড়ে দিয়েছিল, রাশেদ খান একটা সিটে এমপি নির্বাচন করেছিলেন এবং নুরুল হক নূর নির্বাচন করেছিলেন। এখন বোঝা যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণ অধিকার পরিষদকে তাদের দলের ভিতরে রাখতে চায়, মিলে ঝুলে একই দল আর কি, এরকম একটা ব্যাপার। সুতরাং গণ অধিকার পরিষদ বিএনপির একটা অংশ, সেজন্যই গণ অধিকারকে এরকম করে প্রমোট করছে। এখন রাশেদ খান রাজনৈতিক সহকারী হয়েছেন সচিব পদমর্যাদায়, নুরুল হক নূরকে মন্ত্রী বানিয়ে দিয়েছে। কিন্তু 17 বছর ধরে আমাদের যেই সিনিয়র যে নেতৃবৃন্দগুলো ছিলেন, যেমন মাহমুদুর রহমান মান্না, তিনি এখন কি অবস্থায় আছেন আমি সেটা জানি না। স্বাধীনতার পরবর্তী সময় থেকেই তো তিনি রাজনীতিতে আছেন। বর্ষিয়ান নেতা অথবা যোগ্য যেই সংগ্রামী ত্যাগী নেতৃবৃন্দ ছিল, তাদের কি অবস্থা? তারেক রহমান এইভাবে বাংলাদেশের শীর্ষ নেতৃত্ব যদি বাছাই করেন, বাংলাদেশ কোথায় যাবে? অশিক্ষিত, অযোগ্য, চাটুকার, দালাল লোকদেরকে দিয়ে তিনি যদি বাংলাদেশ পরিচালনা করেন, তাহলে বাংলাদেশের ভবিষ্যতে আমরা তো অন্ধকার ছাড়া আর কোনো কিছু দেখি না। আমরা দেখে যে আলিবাবা 40 চোর, সবাই এখন আলিবাবা 40 চোর হবে। তারেক রহমান আলিবাবা 40 চোর কেন্দ্রিক শাসনতন্ত্র প্রতিষ্ঠা করছেন। সুতরাং শাসনতন্ত্রের অংশ হতে হলে 40 চোরের মতো 40 চোরের অংশী হতে হবে, না হলে অন্য কোনো উপায় নেই। তাহলে এখন এই অবস্থায় তারেক রহমানের কাছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাছে অনেক দিন ধরেই তো আমাদের নানা রকম চাওয়া, কিন্তু আমরা দেখতে পাচ্ছি পরিশ্রমের মূল্য নাই, যোগ্যতার মূল্য নাই, খেটে বড় হচ্ছে সবাই। সেই চেষ্টাটা কারণ না, খেটে বড় হওয়ার চেষ্টা, চেটে চেটে সবাই বড় হচ্ছে। সেজন্যই আমরা দেখি বর্তমানে যে শাসনতন্ত্র আছে পুরোটাই নিজেরা নিজেরা, কোনো কাজের কোনো বিরোধিতা নাই, বাংলাদেশ নিয়ে কোনো রকমের গঠনমূলক আলোচনা নাই। আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে আলিবাবা এবং 40 চোর সবাই নতুন করে এক হয়েছে। বাংলাদেশের হাসিনা সরকারের সময়ের মতোই একটা ফ্যাসিজমের দিকে বাংলাদেশ যাচ্ছে, যেখানে
50, 60, 70, 80 ভাগ মানুষ বঞ্চিত হচ্ছে। বৈষম্য যুক্ত সমাজ এখন চূড়ান্ত বৈষম্যের দিকে ধাবিত হচ্ছে। হাসিনার বৈষম্য 17 বছর ধরে একটু একটু করে তৈরি হয়েছিল, মানুষজন সেটা অনুভব করেনি, কারণ হাসিনা সময় নিয়ে করেছে, আর এত বৈষম্য ছিল না। এখন তারেক রহমান সরকার আসছে যে 6-7 মাস হলো, তিনি যেভাবে শাসনতন্ত্র পরিচালনা করছেন, যেভাবে অযোগ্যদের দিয়ে তিনি সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামগুলো তৈরি করছেন, সেটা জাতির জন্য প্রচণ্ড রকমের শঙ্কার বিষয়। বাংলাদেশের অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি নিয়ে অনেকদিন ধরে কথা বলছি। আপনাদের কোনো কিছুর সাথে দ্বিমত থাকলে আমাদেরকে মন্তব্যে জানাতে পারেন। আমরা যে কথাগুলো বললাম তার কোনটার সাথে দ্বিমত পোষণ করেন, কেন দ্বিমত পোষণ করেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।